সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে অনেক বেশি কষ্টের একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে প্রেজেন্ট করার জন্য। চলুন আজকের স্টোরির মাঝে আমরা কি শুনতে পারি। তবে সত্যি আমার কাছে গল্পটি শুনে অনেক বেশি খারাপ লেগেছে। মানুষের আসলে টাকা পয়সা হলে মানুষ কেউ কাউকে দাম দিতে চায় না। গরিব এক, মধ্যবিত্ত আরেক, বড়লোক আরেক। তিন ধরনের মানুষকে দেখতে পারে না। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আমি আমার স্টোরিটি শেয়ার করি। আমার মূল কথা হচ্ছে, একজন আপু আজকের স্টোরিটি শেয়ার করেছেন। আপুটি লিখেছেন, আপু, আমার জীবনটা এভাবে তছনছ হয়ে যাবে তা কখনো ভাবিনি। আমি এখন একটা কথাই বলি, যদি আমি গরিব ঘরের একটা ছেলেকে বিয়ে করতাম তাহলে আমার এরকম নাজেহাল হইতো না। যাই হোক, উনি লিখেছেন, আপু, আমি আমার পরিবারের বড় মেয়ে। আমি যখন ক্লাস 10-এ উঠলাম তখনই আমার বিয়ে হয়ে যায়। আমার বাবা মা আমাকে দেখে শুনে একজন বড়লোক ছেলের সাথে বিয়ে দিল। আমার শ্বশুরমশাই একজন চেয়ারম্যানের ছেলের সাথেই আমার বিয়ে হয়েছে। আমি জানতাম না যে একজন চেয়ারম্যান এতটা নিষ্ঠুর, এতটা ফাশান হইতে পারে। যাই হোক, আমার বিয়ে হওয়ার 6 মাস পরে আমি প্রেগনেন্ট হওয়ার 2 মাস পরে আমার শাশুড়ি আর আমার শ্বশুর আমাকে একটা কথা বলল, বৌমা, তোমাকে একটা কথা বলতে চাই, রুমের মধ্যে ডেকে নিয়ে। আমি বললাম, জি আব্বু আম্মু বলেন, কি হয়েছে? বলল, তোমার কাছে একটা আবদার আছে, তুমি কি রাখবা? আমি বললাম, হ্যাঁ, রাখার জন্য চেষ্টা করব। কি কথা বলেন? তারপর বলল, দেখো, তোমাদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস, তুমি 6 মাসের মাথায় প্রেগনেন্ট হয়ে যাবা সেটা আমরা ভাবি নাই। বলতেও লজ্জার কথা, তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলো। আমি বললাম, বাচ্চার বয়স তো প্রায় 2 মাস হয়ে গিয়েছে, এখন আমি কিভাবে বাচ্চা নষ্ট করব? 3 মাসের মাথায় অলরেডি বাচ্চার বয়স পড়ে যাবে। আপনারা এগুলো কি বলতেছেন? আপনাদের ছেলে কি বলতে চায়? তারপর আমার শ্বশুর বলল, আমার ছেলে কি বলবে? আমরা যা বলবো তাই হবে, আমার ছেলের কথা মতো অনুযায়ী হবে নাকি? আমি তারপর রুমে গিয়ে কান্না করতে করতে আমার হাজবেন্ডকে বললাম, এই রাহাত, আমার বাচ্চাটা কি তুমি নষ্ট করে ফেলতে চাও? ও বলল, না, নষ্ট করতে চাই না, বাবা হওয়ার ফিলিংসটাই তো আলাদা। কেন, কি হয়েছে? আমি বললাম, তোমার বাবা মা তো চায় আমি যাতে বাচ্চাটা নষ্ট করে ফেলি। তারপর রাহাত বলল, কি বলছো এসব? আমার বাবা মা এই কথা বলবে না। রাহাত তার বাবা মার কাছে যাই বলল, কি বলছো বাবা মা, আমার বাচ্চাটা কি নষ্ট করে ফেলবো? তারপর আমি জানি না, তারা দরজা মেরে অনেক মিটিং করলো। মিটিং করার পর আমার কাছে এসে রাহাত বলল, হ্যাঁ, তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো। আমি বললাম, বাচ্চা নষ্ট করে ফেলবো সত্যি? আচ্ছা, এই বাচ্চা যে নষ্ট করে ফেলবো, আল্লাহ পাপ দিবে তো? বললো, সেটা পরে দেখা যাবে, এখন আগে তুমি বাচ্চা নষ্ট করো, আমি তোমাকে ওষুধ নিয়ে দিচ্ছি। এখন আগে বাচ্চা নষ্ট করো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো, তুমি রেডি হও। আমি আর কিছুই বললাম না, তার সাথে গেলাম, বাচ্চা নষ্ট করলাম। আমার শরীর থেকে প্রায় অনেক ব্লাড বের হয়ে গিয়েছে, আমার অবস্থা অনেক বেশি খারাপ। আমি শোয়া থেকে উঠতে পারি না। আমার শাশুড়ি আমাকে বলে, বাড়ির সব কাজ তুমি করবা, রান্না বান্না, তারপর ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা নিয়ে সব কাজ তুমি করবা। আমি বললাম, আম্মু, আমার শরীরটা অনেক খারাপ, শুধু মাথা ব্যথা করে, আমার কাছে খুব দুর্বল লাগে, বাচ্চাটা নষ্ট হওয়ার পর থেকে আমার কাছে একটু ভালো লাগে না, আমাকে একটু রেস্ট করার জন্য সময় দেন। বললো, না, তোকে সময় দেওয়া যাবে না, জাস্ট রাত্রেবেলা তুই রেস্ট নিবি আর সারাটা দিন তুই কাজ করবি। আমি বললাম, আমার উপর কেন এরকম নির্যাতন করতেছেন আম্মু? বললো, এমনিতেই করতেছি, আমি তোর উপর নির্যাতন করতেছি না, কাজ তুই সব করবি, তুই চেয়ারম্যানের ঘরের ছেলের বউ বলেই কথা, আর আমি তো শাশুড়ি বলে কথা, আমি তোকে অর্ডার করতেই পারি, স্বাভাবিক। আমি বললাম, ও আচ্ছা। আপু আমাকে কথায় কথায় ধমক দে, তুই অশিক্ষিত, তুই মূর্খ, আর তোর বাবা মা গরিব, আমরা অনেক বড় লোক, আমাদের স্ট্যাটাসই আলাদা, আমরা একদম মান্যগণ্য লোক, আমাদের সাথে কিভাবে তোদের সম্পর্ক হয় তাই বুঝি না। আমি বললাম, কেন আমাকে বিয়ে করায় নিয়ে আসছিলেন তাহলে? তারপর বলল, বিয়ে করে নিয়ে আসছি একমাত্র কারণ আমার সবসময় একটা লক্ষ্য ছিল। লক্ষ্যটি হলো, আমার ছেলেকে বিয়ে করাবো, ঠিক আছে, গরিব ঘরের একটা মেয়েকে বিয়ে করাবো, যাতে আমি সবসময় অর্ডার করতে পারি, তাই। তারপর আর কি, কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগতেছিল, কিছুই আর করার নাই, আমার হাজবেন্ড আমাকে বুঝে না, আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক নির্যাতন করে, আমি আর কি করব, কিছুই করার নাই। আমি একদিন বাবার বাড়িতে চলে গেলাম, কাউকে কিছু না বলে। তারপর তারা আমাকে খুঁজাখুঁজি করতেছে। আমি বাবার বাড়িতে আসার পর কল দিয়ে বললাম, আম্মু, আমি বাবার বাড়িতে আসছি, একটু আমার দরকার প্রয়োজন পড়ছে, তাই। তো আমি আসার পর 3 দিন 4 দিন ছিলাম, থাকার পর আমি একটা কবিরাজের কাছে গেলাম। আমি আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ডের জন্য তাবিজ করলাম। তাবিজ করার পর দেখলাম একটু ঠিকঠাকই ছিল।
6 মাস পর তাবিজের গুণ যখন চলে গেছে, এরপর থেকে দেখি যে আমার উপর অত্যাচার আরো বেশি বেড়ে গেছে। যাই হোক, তাদের অনেক ক্ষমতা, এই ক্ষমতার জন্যই আজ আমার জীবনটা একদম তছনছ হয়ে গেল। আমি এর মাঝে একটা কথা বলতে চাই প্রত্যেকটা মেয়ের পরিবারের উদ্দেশ্যে, যে প্লিজ আপনারা বড়জন, আপনারা সন্তানের গার্জিয়ান, আপনারা কখনো কোনো দিনও নিচু থেকে উপরের লেভেলে যাবেন না, উপর থেকে নিচের লেভেলে যাবেন না, লেভেল টু লেভেল যাবেন, যাতে কখনো কোনো দিন প্রবলেম না হয় পরিবারের মাঝে। যাই হোক, এভাবেই দিন যাচ্ছে, এভাবেই রাত যাচ্ছে। তাদের ক্ষমতাই ক্ষমতা, সব কাজকর্ম সব কিছু করি, অনেক কষ্টে আমার দিন যাচ্ছে। আমার হাজবেন্ড ফাইনালি আমার সাথে থাকে না, অন্য রুমে আলাদা থাকে। যখনই আমার হাজবেন্ডের অনেক চাহিদা উঠে, ঠিক তখনই আমার রুমে আমার হাজবেন্ড আসে। এর আগে কখনোই আমার হাজবেন্ড আমার রুমে আসে না। এভাবেই দিন যাচ্ছে, এভাবেই রাত যাচ্ছে। আমার বিয়ের 3 বছর হয়ে গেল, আমি আর বাচ্চা কাচ্চাও নিতে পারলাম না, আমাকে আর অনুমতিও দিল না, আমার হাজবেন্ডও আর চাইলো না। মোট কথা, আমার শ্বশুর আর শাশুড়ির কারণে আমার জীবনটা শেষ। আমার হাজবেন্ডকে সবসময় কান কথা দিয়েই নষ্ট করে ফেললো। আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে ফাইনালি আরেকটা বিয়ে করাই ফেললো। আমার হয়ে গেল সতীন। আপু বুঝেন তো, সতীনের ঘর কেই বা করতে চায়, আর কেমনই বা হয়। তারপর আর কি, আমি অনেক কান্নাকাটি করছিলাম। আমি সুসাইড করতে গিয়েছি, গলায় ফাঁস দিব, বাট আমি সুসাইড করতে পারলাম না। আমার হাজবেন্ড আমাকে বাঁচাই ফেলছে। বাঁচানোর পর বলল, শোন, তোকে একটা কথা বলি, তোকে আমি ডিভোর্স দিয়ে দেই, তুই বাবার বাড়িতে চলে যা। আমি বললাম, তাই? আচ্ছা ঠিক আছে, ফাইন, এটাই সিদ্ধান্ত হোক। তারপর আর কি, আমার 6 লক্ষ টাকা কাবিন দিয়ে আমাকে সাথে সাথে বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পর আমি আমার বাবার বাড়িতে আসছি। সেই টাকাগুলো ব্যাংকে রেখে আমি খাচ্ছি বা আসছি, এভাবেই সুখে আছি। অ্যান্ড এর মাঝে একটা কথা বলি, আমার প্রাক্তন হাজবেন্ড যে মেয়েকে বিয়ে করছে, সেই মেয়ে অনেক ডেঞ্জারাস একটা মেয়ে। সেই মেয়ের পরিবার, ওই মেয়ে তাদেরকে ভালো শিক্ষা দিতে পারতেছে, যদিও আমি পারি নাই। আসলে আপু, টাকা পয়সা কোনো ফ্যাক্ট না, চরিত্র, মান সম্মান, একটা বুঝ জ্ঞানই হচ্ছে আসল। আমার কোটি টাকা দিয়ে আমি কি করব যদি আমি সুখেই না থাকতে পারি? যাই হোক, তারা অনেক বড়লোক ছিল, অনেক অহংকার ছিল। চলে আসলাম তাদের ঘর থেকে বিদায় নিয়ে। অবশ্যই এখন আমি ভালো আছি। আমার পরিবার আমাকে দেখে শুনে আরেকটি ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর আমি এখন তার ঘরে ভালোই আছি। আমি যেরকম গরিব ঘরের একটা মেয়ে, ঠিক সেও এরকম একজন গরিব ঘরের একটা ছেলে। তার বউ মারা গিয়েছে, সেরকম একটা ছেলের সাথেই আমার বিয়ে হয়েছে। আপু দোয়া করবেন যাতে আমি আমার হাজবেন্ডের ঘরে থেকে ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। এবং আমি প্রেগনেন্ট, আমার 6 মাস চলতেছে প্রেগনেন্সির, অ্যান্ড আমি ভালো আছি। আমি ভাবলাম আপনার সাথে আমি আমার লাইফের এই ছোট্ট একটি স্টোরি শেয়ার করি, এই আর কি। আপু আমার জন্য দোয়া করবেন। আজকের স্টোরিটি এখানেই শেষ। ওকে, ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজেও বাস্তবে দেখেছি অনেক অনেক মান্যগণ্য লোক, অনেক অনেক চেয়ারম্যান, মেম্বার, তারপরে অনেক অনেক এরকম প্রভাবশালী লোক আছে যাদের অহংকার অনেক, যাদের অনেক বেশি ইগো, অনেক বেশি দেমাগ, তাদের ছেলের বউদেরকে এইভাবেই রাখে। অনেক অনেক আমি আসলে দেখছি, যেটা সত্যি কথা বাস্তবে। ওনার কাহিনীটি শোনার পরও আমার কাছে এটা মনে হয়েছে যে আমি তো এরকম বাস্তবেও দেখেছি। জাস্ট এখন তার কাছ থেকে শুনেই গল্পটা শেয়ার করে ফেলি। এই হলো আজকের স্টোরি। তবে একটি কথা বলতে চাই, প্লিজ, কিসের এত অহংকার, কিসের এত দেমাগ? আপনার হয়তো বা একটু টাকা পয়সা বেশি, তার হয়তো বা একটু কম। আপনার হয়তো বা অনেক বড় বিল্ডিং, বাট তার হয়তো বা ছোট্ট একটি টিনের ঘর, ছোট্ট একটি মাটির ঘর। এইটুকু ছাড়া তফাৎ তো আর কিছু নাই। আপনি হয়তো এখন ভালো প্লেটে ভালো মাছ, মাংস, সুস্বাদু খাবার খাচ্ছেন, সে হয়তো বা ওই যে শাক সবজি কোনো রকম খাচ্ছে। তফাৎ এইটুকুই। বাট একটা কথা বলি, আপনার টাকা পয়সা হয়তো বা বেশি, তার কম, কিন্তু আপনি যে সাদা কাপড় নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেবেন, সে গরিব যতই হোক না কেন, সে কিন্তু এই সাদা কাপড়টা নিয়েই কিন্তু কবরের নিচে যাবে। আপনি যেরকম মায়ের পেট থেকে একা এসেছেন এবং কিছু নিয়ে আসেন না এই দুনিয়াতে, ঠিক ওইরকম সেও সেম টু সেম ভাবে এসেছে। সো প্লিজ, এত অহংকার, এত দেয়ামা কিসের? যাই হোক, আমি যদি ভুল কিছু বলে থাকি, আমি প্লিজ আপনাদের সবার কাছে ক্ষমার প্রাপ্তি, আমাকে ক্ষমা করবেন। সো আজকের স্টোরিটি এতটুকুই। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের স্টোরিটি শোনার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।